তরকারিতে লবণ বেশি হয়, এক বাটি তরকারি বউয়ের মুখে ছুঁড়ে দিল শাশুড়ি। ঘর ভর্তি মেহমান। আমি লজ্জায় ঘরে চলে গেলাম। তখন আমার চাচি শাশুড়ি আমার শাশুড়িকে বলল, দেখো এটা কি তুমি ঠিক করছো? মেয়েটা সারাদিন এত কষ্ট করে কাজ করছে। আমার শাশুড়ি উঠে তাকে বলল, নিজের চরকায় তেল দাও, আমার ঘরে তুমি নাক গলাতে এসো না। কারণ আমি ওকে বলেছিলাম যে তুমি ঠিকভাবে রান্না করো। ও কেন এভাবে করলো? আমার পুরো ঘরে মেহমান, খেতে পারলো না কেউ, ও কেন লবণ বেশি দিল? তখন আমার চাচি শাশুড়ি আর কিছুই বললো না। আমি ঘরে গিয়ে আমার স্বামীর চোখের দিকে তাকিয়ে আছি। আমার স্বামী আমাকে বলছে, কি হলো, তুমি কি আমার কাছে নতুন দেখছো? এভাবে তাকিয়ে আছো কেন? এভাবে তাকিয়ে কোনো লাভ নেই। ঘুরে ফিরে আমার মায়ের নামে বদনাম করবে? কখনোই সম্ভব না। আমার মাকে আমি কিছুই বলতে পারবো না। আমার মা এই ঘরের সব, তার উপরে কোনো কথা হবে না। এ কথা বলার পর আমি আর কিছুই বলতে পারলাম না। আমি পাকঘরে যাচ্ছিলাম, যে আমার তো কাজ আছে, আমাকে তো কাজ করতেই হবে। আমি যখন পাকঘরে যাচ্ছিলাম তখন আমার চাচি শাশুড়ি আমাকে একটা কথাই বললো, শোনো বউ, তোমার দুঃখটা আমি বুঝতে পারছি, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো কিছু করতে পারবো না। তবে তোমাকে একটা কথা বলি, শোনো, গাছের শিকড়ে পানি দিতে হবে। গাছের শিকড়ে যদি তুমি পানি দাও তাহলে ডালপালা সব কিছুই মনে করো ভালো থাকবে। আগে গাছের গোড়াটা শক্ত করতে হবে তোমাকে। আমি তোমাকে এতটুকুই বলতে পারি। এই কথাটা বলে আমার চাচি শাশুড়ি চলে গেল। কিন্তু এটার মানে আমি তখন বুঝলাম না। কিন্তু আমি কাজটা সব শেষ করে যখন এসে ঘরে বসলাম, তখন আমার আর খেতে ইচ্ছে করছিল। আমি আর সারাদিন কিছু খেলাম না। কিন্তু কেউ আমাকে জিজ্ঞেসও করলো না, বা কেউ আমাকে বললো না। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং আমার ননদের জামাই কেউ আমাকে কিছুই বললো না। তখন হচ্ছে কি, আমি রাতে যখন ঘুমাচ্ছি তখন আমার হাজব্যান্ড আমার গায়ে একটা হাত রাখলো। যখন হাতটা রাখলো এবং আমাকে তার কাছে টানতে চাইলো, তখন আমি একটা কথা বললাম, তোমার যেমন খিদে আছে তেমনি আমারও খিদে আছে। সারাদিন আমি পরিশ্রম করি, কাজ করি, আমি খেয়েছি না খেয়েছি তুমি কি জিজ্ঞেস করছো? আমাকে একটা কথা জিজ্ঞেস করো, আমি কি করি? আমি পরের বাড়ির মেয়ে, এটাই হচ্ছে তোমাদের? আমি কি না করি এই সংসারের জন্য? তুমি তোমারভাবে থাকো। এভাবে কথা বলে, অনেক কিছু কথা বলে রাতে আমি অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম। যখন আমি অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম, স্বামী আর আমাকে কিছুই বললো না। সকালবেলা স্বামী ঘুম থেকে উঠে যখন আমি নাস্তা বানিয়ে সবার সামনে এসে বসি, নাস্তা দিচ্ছি, তখন হচ্ছে আমার স্বামী বলতেছে, আমার পাশে বসো, নাস্তা খাও। তখন আমার শাশুড়ি উঠে বলল, কেন, তোর কি বিবেক বুদ্ধি সব গিয়েছে নাকি? হ্যাঁ, ও পরে খেতে পারবে না, ও আমাদের সাথে বসে নাস্তা কেন খাবে? তখন আমার স্বামী বলল, এখনও বিবেক বুদ্ধি যায়নি, এতদিন বিবেক বুদ্ধি ছিল না, এখন বিবেক বুদ্ধি হয়েছে। কেন ও পরে খাবে? ও আমাদের সাথে খাবে। তখন আমি বসলাম। তখন আমার ননদ এসে বললো, ভাইয়া তুমি কি মান সম্মান সব নষ্ট করতেছো? বউকে একসাথে বসে নিয়ে নাস্তা খাচ্ছ? তখন আমার বোনকে আমার ননদকে বললো, তুই বেশি কথা বলবি না। এই কথা বলে আমাকে নাস্তা খাইয়ে আমাকে ঘরে হাত ধরে নিয়ে গেলো আমার স্বামী। তখন আমার চাচি শাশুড়ি এসে আমার শাশুড়িকে বলল, কী ব্যাপার, এই সংসারের খরচ কে দেয় গো? তখন আমার শাশুড়ি বললো, আমার ছেলে দেয়। বলল, যেভাবে দেখলাম তোমার ছেলে তোমার বউকে নিয়ে গেছে, তাহলে মনে হচ্ছে তোমার ছেলে আলাদা বাসা নেবে। আর এখন একটা আইন হয়েছে নাকি, ছেলে যদি তার বউকে নিয়ে থাকতে চায় তাহলে নাকি আইনত কেউ বাধা দেওয়ার নাই, এটা নাকি আইন পাশ হয়েছে। তো তুমি এখন কি করবে যদি তোমার বউকে নিয়ে যায় তোমার ছেলে? এমন কথা শুনে আমার শাশুড়ি চুপসে গেল। চুপসে যাওয়ার পরে ওইদিকে আমার শ্বশুর বলতেছে, আমার বলদ ছেলেটা বুঝি এবার একটু মানুষ হলো। এই কথা শুনে আমার স্বামী তো আমাকে ঘরে নিয়ে গেল। এরপরে আমার চাচি শাশুড়ি এসে বলল, বউ কি গাছের গোড়ায় পানি দিয়েছিলে? আমি বললাম, হ্যাঁ চাচি আম্মা, আমি দিয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। রাতের বেলা ভাতে একটা কণা পেয়েছে আমার ননদের জামাই, তখন হচ্ছে আমাকে ডেকে বলতেছে, ভাবিকে ডাকো, মানে পুরো ঘর তোলপাড় শুরু করে দিয়েছে। বলে, হ্যাঁ কোথায় থাকেন, কি করেন, চালটা একটু বেছে নেবেন, এভাবে ভাতে কণা কীভাবে পড়ে? তখন আমার শাশুড়ি আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, হ্যাঁ তোমার বউকে তো এখানে ফেলে রেখেছো, নিজের তো কোনো মুরদ নাই। আমার বৌমা কি করে? সবই তো আমার বৌমা করে। তোমার বৌমা কি তোমার বউকে কিছু করে? মানে আমি আজব হয়ে গেছি, আমার শাশুড়ি আম্মা আমার পাশে কথা বলছে। তো যাই হোক, এক ভাগ্যবতী আপুর গল্প। এই গল্পের সাথে আমার কোনো মিল নেই। আজকের মতো পর্যন্ত, আল্লাহ।